সাদা পাথর লুটপাট, কাঠগড়ায় প্রশাসন, বহাল তবিয়তে কোম্পানিগঞ্জের ওসি। ফরিদপুরে বিপদসীমার ওপরে নদ নদী, বন্যা ভাঙনে দুর্ভোগে চরবাসী। পূর্ণ দিবস কর্মবিরতিতে রাবি শিক্ষক কর্মকর্তারা, উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবির 2 শিক্ষার্থী। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। এবং কুয়াকাটায় ধরা পড়ল বড় ইলিশ, বিক্রি হয়েছে 5,875 টাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। স্বচ্ছ নীল জল, সবুজ পাহাড় আর সাদা পাথরের বিছানা। সিলেটের সাদা পাথর ছিল প্রকৃতির স্বর্গভূমি, কিন্তু গেল 1 বছরে প্রায় 4 কোটি ঘনফুট পাথর পাচার করে সেটিকে পরিণত করা হয়েছে লুটেরাদের স্বর্গরাজ্যে। লুটেরাদের দৌরাত্ম্য হার মানায় পুষ্পা ছবির গল্পকেও। রাজনৈতিক প্রভাবশালী প্রশাসন ও চক্রবাজদের যোগসাজশে ধ্বংস হচ্ছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। স্বচ্ছ নীল জল, সাদা ধূসর পাথরের বিছানা আর সবুজ পাহাড়, প্রকৃতির অপার সৌন্দর্যের এক নাম সিলেটের সাদা পাথর। একসময় ব্রিটিশ ভ্রমণকারীরাও এ স্থানকে বলতেন প্যারাডাইজ অফ নেচার, কিন্তু সেই স্বর্গভূমি আজ পরিণত হয়েছে লুটেরাদের আখড়ায়। গেল 1 বছরে প্রায় 4 কোটি ঘনফুট পাথর রাতের আধারে তুলে নিয়ে গেছে এক সংঘবদ্ধ চক্র। অভিযোগের তীর সব রাজনৈতিক দল, প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীদের দিকেই। পাথরের নৌকা থেকে চাঁদা নেয়া, শত শত ট্রাক ভর্তি পাথর পাচার, এমনকি বিজিবি ক্যাম্পের চোখের সামনে প্রকাশ্যে লুট, সবকিছুই ঘটেছে দিনের আলোয়। 12ই আগস্ট রাতে অনলাইনে প্রকাশিত এক ভিডিও যেন কাঁপিয়ে দেয় পুরো দেশকে। সেখানে দেখা যায় শত শত ট্রাক অন্ধকার ভেদ করে বহন করছে কোটি টাকার সাদা পাথর। ভিডিও প্রকাশের পরই টনক নড়ে প্রশাসনের। দুদক নামে অভিযানে জরুরি সভা বসে জেলা প্রশাসনে, আর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। কিন্তু স্থানীয়রা বলছেন এসবই আইওয়াশ বা লোক দেখানো মাত্র। যা লুট হওয়ার তা ইতোমধ্যেই লুট হয়ে গেছে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি, কোনো দলই ভয়াবহ এই লুটপাট থেকে দূরে থাকেনি। স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে থানা পুলিশ, বিজিবি সদস্য সবাই ভাগ নিয়েছে সাদা এই সোনার লুটে। এমনকি জেলা প্রশাসনকেও অভিযুক্ত করছেন স্থানীয়রা। সিলেটের এই হরিলুট যেন ভারতীয় সুপারহিট সিনেমা পুষ্পাকেও ছাড়িয়ে গেছে। পুষ্পা সিনেমায় দেখানো হয় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে চলে লালচন্দন কাঠের চোরাকার বাড়ি, কিন্তু সিলেটে যা ঘটেছে তা ঘটেছে প্রকাশ্য দিনের আলোয়, সবার চোখের সামনে। অথচ নির্বিকার ছিল প্রশাসন। পরিবেশবিদরা বারবার সতর্ক করেছিলেন, কিন্তু কেউ শোনেনি। জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়া সব পর্যটন স্পট আজ পাথর শূন্য, টিলাগুলো ক্ষত বিক্ষত। স্থানীয়রা চোখের জল নিয়ে বলেন, যে স্থান ভরা ছিল সাদা পাথরে, আজ সেখানে শুধুই গর্ত। এখন প্রশাসন প্রতিদিন কিছু পাথর উদ্ধার করছে ঠিকই, কিন্তু বিশাল ক্ষতির তুলনায় তা নেহায়েতই সামান্য। দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ আর পর্যটনের প্রাণকেন্দ্র সাদা পাথর আজ মৃত্যু পথযাত্রী। এখন প্রশ্ন হলো, এই লুটের আসল হোতারা কারা? আর তাদেরকে কি কখনোই আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে, নাকি সাদা পাথরের স্বর্গ চিরতরে হারিয়ে যাবে
দুর্বৃত্তদের অন্ধকার হাতের নিচে। তুষার ইসলাম, জাগো নিউজ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে অবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে বদলি করা হয়েছে। কিন্তু এত আলোচনা সমালোচনার মুখেও বহাল তবিয়তে আছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। আগে থেকেই সাদা পাথর সহ কোম্পানিগঞ্জ উপজেলার পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় প্রশ্নবিদ্ধ ছিলেন ওসি। সর্বশেষ সাদা পাথর লুটপাটের ঘটনায় ফের আলোচনায় আসেন কোম্পানিগঞ্জের ওসি উজায়ের আল মাহমুদ আদনান। এদিকে সাদা পাথর লুটপাটের পর যৌথ বাহিনীর অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাথর উদ্ধার অভিযানেও পুলিশের উপস্থিতি খুব একটা ছিল না। এমনকি সোমবার বদলির আদেশ পাওয়া সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার সম্প্রতি রাতের বেলা সাদা পাথরের পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার জন্য পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। শেষ পর্যন্ত আনসার সদস্যদের নিয়ে সাদা পাথরে যান ইউএনও। অবশ্য বদলি হওয়ার আগে ওসির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে এই বিষয়টি ইউএনও আজিজুন নাহার স্বীকার করেননি। তবে জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। গেল এক সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকে বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। জলবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। আবার আসার সময় ভিজে পড়ে আসতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। দোকান লোকজন আসতেছে না, কিনে অবস্থা আসছে না, আমরা খুব কঠিন বিপদে আছি। পানির জন্য রান্না বান্না করে খাতে পারতেছি না, বুড়ো মানুষ। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্প এলাকার স্বপ্ননগরে এখন হাঁটু পর্যন্ত পানি। এমন জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। গত এক সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এখন মাজা পর্যন্ত পানি উঠে গেছে, ঘরে থাকতে ঋণে রাস্তায় রয়েছি। সারাদিন রাস্তায় থাই, রাস্তায়তে ইশারা জানের সময় ঘরে যাই। ঘরে যাই তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোনো রকমে দুটো রাইন্দে খাই। খোঁজ নিয়ে জানা গেছে 2020-21 অর্থ বছরে সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কাটলাসুর গ্রামে 33 একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। এখানে 250টি ঘর নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে। তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন। আমাদের রান্না খাওয়া সবকিছুতেই কষ্ট। আমি ঘরের ভিতরে মেশিন চালাই, মনে করেন সে কাজটাও বন্ধ। মেশিন খাটের উপরে রাখছি, এমনকি ঘরের ভিতরে চোখের উপরে রান্না বাড়াই এই কতদিন যাবৎ করতেছি। বাজার ঘাটও করতে পারতেছি না, ঘরের ভিতরেই মানে কোনো রকম আমাদের শুকনো খাবার খাইয়েই দিন যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত 15 বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের 250টি ঘর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল এবং বৈষম্য দূরীকরণ সহ 9 দফা দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে পূর্ণ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও হলের কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব দপ্তরের কর্মকর্তা নিয়াজউদ্দিন বলেন, আমরা আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি সকল প্রকারের বৈষম্য দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার জন্য। এর জন্য 8 দফা দাবি তুলে ধরেছি। আশা করছি প্রশাসন আমাদের দাবি মেনে নেবে।
তিনি আরো বলেন, আমাদের দাবি না মানলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা সম্মিলিত এই অবস্থান কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতর হবে। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অচল করে দেব। আমাদের কর্মসূচি অফিস বন্ধ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা 2 শিক্ষার্থী অনশন ভেঙেছেন। তবে এখনও 7 জন অনশন চালিয়ে যাচ্ছেন। সোমবার রাত 11:30টার দিকে উপাচার্যের আশ্বাসের পর তারা আন্দোলন থেকে সরে আসেন। অনশন ভাঙা শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শিবলি সাদিক ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান শুভ, সমাজ বিজ্ঞান বিভাগ, 14তম বেচ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। শুরুতেই আন্দোলন প্রসঙ্গে বললে, এই আন্দোলনে মূলত আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি আদায়ে তাদেরকে প্রথমে আলটিমেটাম দিলেও তারা যখন তা মানেনি, এরপর আমরা সবাই সম্মিলিতভাবে আলাপ আলোচনা করে এই অনশনে বসেছি। এবং এই অনশনে বসার পর আমার প্রাইভেট টিউশন, ইভেনকি আমাকে এক্সামও পার্টিসিপেট করতে হয়েছে। এত কিছু করেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার ভাইদেরকে সহযোগিতা করার জন্য, কারণ ছাত্র সংসদ আমাদের সর্বোচ্চ ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার তা নিশ্চিত করে। তো আজকে 2 দিন প্রায় 30 ঘন্টা প্লাস অতিবাহিত করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিসা থেকে একটা লিখিত স্টেটমেন্ট এসেছে, যা সত্যি আমাদের জন্য আশাব্যঞ্জক। এবং আমরা আশা করি 10 কার্যদিবসের মধ্যেই তা বাস্তবায়ন করে আমাদেরকে আনন্দিত করবে। তাই আমি এই মুহূর্তে আর অযথা কোনো জিদ ধারণ করে আমার কোনো ভাইদেরকে আমি মৃত্যুমুখে ফেলে দিতে পারি না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ব্যক্তিগত কারণ থেকেই, কোনো দলীয় সিদ্ধান্তে বা চাপে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ থেকে মনে হচ্ছে, যেহেতু বিসিসিআইয়ের মুখের কথা একটা ভ্যালু আছে, তাই আমরা বলতে চাই আমরা এই বিসিসিআইয়ের আশ্বাস মেনে নিয়েছি এবং 10 কার্যদিবস পর্যন্ত আমরা ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। পটুয়াখালীর কুয়াকাটায় আরও এক জেলের জালে ধরা পড়ল 1 কেজি 880 গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি 5,875 টাকায় বিক্রি করা হয়েছে। রোববার বিকেলে কুয়াকাটা মেয়র বাজারে উন্মুক্ত ডাকে মাছটি বিক্রি করেন বরগুনার পাথরঘাটা এলাকার জেলে বাবুল মাছি। বাবুল মাছি জানান, সকালে কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতির শেষ বয়া এলাকায় মাছটি তার জালে ধরা পড়ে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে রাসেল ফিশের মাধ্যমে নিলামে তোলা হয়। 1,25,000 টাকা মন হিসেবে মাছটি কিনে নেন সঞ্জিদা ফিশের রফিক পাটোয়ারি নামের এক মৎস্য ব্যবসায়ী। রফিক পাটোয়ারি বলেন, বঙ্গোপসাগরে পায়রা বন্দরের শেষ বায়ার শেষ তীরবর্তী এলাকায় খুঁটা দিয়ে মাছটি শিকার করে নিয়ে এসেছেন ওই জেলে। পরে বিক্রির জন্য নিয়ে আসেন আমাদের বাজারে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। দেশের 7 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাদা পাথর লুটপাট, কাঠগড়ায় প্রশাসন, বহাল তবিয়তে কোম্পানিগঞ্জের ওসি। ফরিদপুরে বিপদসীমার উপরে নদ নদী, বন্যা ভাঙনে দুর্ভোগে চরবাসী। পূর্ণদিবস কর্মবিরতিতে রাবি শিক্ষক কর্মকর্তা, উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবির 2 শিক্ষার্থী। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। এবং কুয়াকাটায় ধরা পড়ল বড় ইলিশ, বিক্রি হয়েছে 5,875 টাকায়।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।